এই গল্পটি শুধু কোনো আবিষ্কারের নয়, এটি মানবতার এক নতুন ভোর, জ্ঞানের অসাধারণ যাত্রার গল্প। এটি এমন এক সময়ের কথা যখন ইউরোপ অন্ধকার আর অশিক্ষিতর গহ্বরে ডুবেছিল। তখন প্রাচ্যের এক মহান সভ্যতা জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকর্মের আলোকবর্তিকা হয়ে উঠেছিল। এই সভ্যতাকে আমরা চিনি ইসলামের স্বর্ণযুগ নামে। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত এই সময়কাল ছিল এমন এক অধ্যায় যা আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে দিয়েছিল। কিন্তু কিভাবে, কোথায় ছিল এই জ্ঞানের কেন্দ্র এবং কারা ছিল সেই মানুষ যারা পৃথিবীকে বদলে দিয়েছিলেন? আমাদের যাত্রা শুরু হচ্ছে সেই সব প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। এই স্বর্ণযুগের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ, আব্বাসীয় খিলাফতের রাজধানী। এই শহরটি ছিল তৎকালীন বিশ্বের জ্ঞান ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। এখানে খলিফা হারুনের রশিদ এবং তার পুত্র আল মামুনের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল এক অসাধারণ প্রতিষ্ঠান, বাইতুল হিকমা বা জ্ঞানের ঘর। এটি কেবল একটি লাইব্রেরি ছিল না, এটি ছিল একটি বিশ্ববিদ্যালয়, একটি গবেষণাগার এবং একটি অনুবাদ কেন্দ্র। এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, পার্সিক ও ভারতীয় পণ্ডিতরা একত্রিত হয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল একটাই, সমগ্র বিশ্বের জ্ঞানকে একত্রিত করে আরবি ভাষায় অনুবাদ করা। প্লেটো, অ্যারিস্টটল, ইউক্লিড এবং গ্যালিলিওর মতো গ্রিক চিন্তাবিদদের কাজগুলো আরবিতে অনুবাদ হলো। ভারতীয় গণিত ও জ্যোতির্বিজ্ঞান এবং পারস্যের সাহিত্য ও দর্শনও অন্তর্ভুক্ত হলো। এটি ছিল জ্ঞানের এক অভূতপূর্ব সংমিশ্রণ। এই অনুবাদ আন্দোলনের ফলে হারিয়ে যাওয়া জ্ঞান পুনরুদ্ধার হলো, যা পরবর্তীতে ইউরোপের রেনেসাঁর পথ খুলে দেয়। বাইতুল হিকমা বা জ্ঞানের সংরক্ষণ করেনি, বরং এর ওপর ভিত্তি করে নতুন নতুন জ্ঞান তৈরির অনুপ্রেরণা দিয়েছে। এই যুগের পণ্ডিতরা শুধুমাত্র অনুবাদেই সীমাবদ্ধ ছিলেন না, তারা গণিত ও জ্যোতির্বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলো নতুন দিগন্তের উন্মোচন করেন। আল খোয়ারিজমি নামে একজন মহান গণিতবিদ বীজগণিতের জন্ম দেন। তার বই কিতাব আল জাবর থেকেই আলজেব্রা শব্দটির উৎপত্তি। তিনি ভারতীয় সংখ্যা পদ্ধতিকে নতুনভাবে সাজিয়ে শূন্যের ধারণাতে আরও কার্যকরী করে তোলেন। এই সংখ্যা পদ্ধতি আজ সারা বিশ্বের ব্যবহৃত হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানও তাদের অবদান ছিল অবিস্মরণীয়। তারা গ্রহ নক্ষত্রের গতিবিধি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে অ্যাস্ট্রোল্যাবের মতো যন্ত্র ব্যবহার করতেন। আল বাত্তানি নামের একজন জ্যোতির্বিদ পৃথিবীর অক্ষের নাড়াচাড়া নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন, যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অনেক ধারণার ভিত্তি তৈরি করে। তাদের এই আবিষ্কারগুলো শুধু জ্যোতির্বিজ্ঞানেই নয়, বরং নেভিগেশন এবং সময় নির্ধারণেরও সহায়তা করেছিল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি রচিত হয়েছিল এই স্বর্ণযুগেই। বাগদাদ, দামেস্ক ও কায়রোর মতো শহরগুলোতে গড়ে উঠেছিল উন্নতমানের হাসপাতাল বা বিমারিস্থান। এই হাসপাতালগুলো শুধু চিকিৎসার কেন্দ্র ছিল না, বরং শিক্ষাদান ও গবেষণারও কেন্দ্র ছিল। এখানে রোগীরা ধর্মবর্ণ নির্বিশেষে বিনামূল্যে চিকিৎসা পেতেন। ইবনে সিনা নামে একজন সাধারণ চিকিৎসক ও দার্শনিক, যিনি পাশ্চাত্য অ্যাভিসেনা নামে পরিচিত, তার বিশ্বকোষ আল কানুন ফি আল তিব্বা, চিকিৎসা বিজ্ঞানের কানুন, শত শত বছর ধরে ইউরোপের মেডিকেল কলেজগুলোতে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়েছে। তিনি শুধু রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি বর্ণনা করেননি, বরং সংক্রামক রোগের বিস্তার, অস্ত্রোপচারের প্রক্রিয়া এবং মানসিক রোগের চিকিৎসা নিয়েও কাজ করেছিলেন। ইসলামিক স্বর্ণযুগের জ্ঞান শুধুমাত্র প্রাচ্যে সীমাবদ্ধ ছিল না। স্পেনের আল আন্দালুস ছিল প্রাচ্য পশ্চাতের মধ্যে একটি সেতু। ক্রুসেড এবং বাণিজ্যিক সম্পর্কের মধ্যে মুসলিম বিশ্বের জ্ঞান ইউরোপে পৌঁছতে শুরু করে। আল খোয়ারিজমি, ইবনে সিনা এবং আল রাজি এর মতো পণ্ডিতদের কাজগুলো ল্যাটিন ভাষায় অনুদিত হয়। এই জ্ঞান ইউরোপের ঘুম ভাঙিয়ে দিয়েছিল। এটি ইউরোপের রেনেসাঁর ভিত্তি গড়ে তোলে এবং আধুনিক বিজ্ঞানের পথ প্রশস্ত করে। ইসলামিক স্বর্ণযুগ আমাদের দেখিয়েছিল যে জ্ঞান কোনো একক সভ্যতা বা ধর্মের সম্পত্তি নয়, এটি মানবতার এক সাধারণ সম্পদ, যা সময় এবং সীমানা অতিক্রম করে মানুষকে আলোকিত করতে পারে। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞানের অন্বেষণ মানবতাকে এগিয়ে নিয়ে যায় এবং সেই অন্বেষণে এখনও চলছে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্টও করবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।